যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেন যেন কেঁপে উঠতেছে। তাই বললাম যে কেন কেঁপে উঠবে? তাই বললাম তো আমিও তো দাঁড়াইছি, আমার তো কিছু হচ্ছে না। তারপর বললো যে দেখ তো এটা কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। তারপর বললাম যে হ্যাঁ কুকুরের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কুকুর ডাকটাও শুনতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো, এরকম তো কিছু দেখতে পাচ্ছি না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না। তারপর ভাই বললো যে দেখ আমার কাছে কিরকম লাগতেছে। তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা রাস্তা দিয়ে একটা সাদা কি একটা যেন মানে অবয়ব যাকে বলে, ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার আরেকটা যে ছিল যে ঝোপঝাড় অঞ্চল আর কি, তো ওখানে চলে গেছে। ওখান দিয়ে পাশে পুকুর ছিল, ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল। তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন হুজুরের আমরা যখন বক্তব্যে পড়তাম, হুজুর বলতো যে একটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরে আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন আরেকজনের ঘরের ভিতরে গিয়ে জাগিয়ে নিবা, যদি কেউ জাগিয়ে না জাগিয়ে দাও তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করা হবে। তখন সে কী করলো, ওই যে অবয়বটা তখন কিন্তু ফজর আজান হয় নাই, ওইটা গিয়ে আর আমার পাশের বাসার যে ছিল ওকে গিয়ে ওই যে পুকুর ওই পারে ভাইয়া, তো ওকে গিয়ে বললো যে এই ফয়েজ, ওর নাম ছিল আর ফয়েজ, তো ওকে জাগাই দিয়েছিল যে এই ফয়েজ উঠ উঠ, ঘর এখনো কি ঘুমাইতেছিস নাকি, তুই উঠ। তো এই ডাকটা কয়েকবার হওয়ার পর আম্মু বললো যে তোকে তো তানবীর ডাকতে আসছে। আমার ভাইয়ার নাম আর কি তানবীর, উনি ওনাকে বলতেছে তোকে তো তানবীর ডাকতে আসছে, নামাজে তাড়াতাড়ি ওঠ। তো উনি আবার খেয়াল করে দেখলো এখন তো ফজর আজানই দেয় না, আমরা তোমার স্যারি খেয়ে রেস্ট নিচ্ছি। তখন হঠাৎ করে যে কথাটা বন্ধ হয়ে গেল, এরপর থেকে শুরু হয়েছে আমার সাথে অন্যরকম কাহিনী। তখন আমি প্রায় রাত 2টা বাজে জাগনা হয়ে যেতাম, এবং এখনও প্রচুর পরিমাণে ঘুমের মধ্যে আমি ঘুমাইতেই পারি না। যে আমার সবাই বলে আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার সাথে আর কি কি বলে সারা রাত্রে বলে আমি কথা বলতাম। তখন আমার আব্বু আবার কী করলো যে কবিরাজ থেকে এনে তাবিজ দিয়েছিল, তো তাবিজটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া। তো আরেকটা তাবিজ দিচ্ছে, তাও হারিয়ে গেছে। তো আমার ওই যে যখন ঘরে থাকতাম তখন ঘরটা টিনের ঘর ছিল, তো ঘরের যখন আমার চারপাশে যেন আমাকে টোকা দিচ্ছে, আমি যেই রুমে থাকতাম ওই রুমে টোকা দিচ্ছে। আবার আমি যখন শুয়ে থাকতাম জানালা খোলা দুপুরবেলা বা রাত্রেবেলা, যেদিন জানালা খোলা থাকতো ওই দিন আমার বুকে একটা আঁচড়ের দাগ পেতাম। তো আম্মুকে জিজ্ঞেস করতাম আম্মু আমি কি আজকে কার সাথে মারামারি করছি বা আমার কাছে কেউ আসছিল, তো বলছে না তোর কাছে কেউ আসে নাই। তো যে তোমার এখানে বুকের ভিতরে আঁচড়ের দাগ, এটা আমি বললাম যে মা আমার এখানে আঁচড়ের দাগটা কোথা থেকে আসলো, মানে সেটা তো আসলে ভালো হয়েছে আমারও জানা নেই যে তোর এখানে আঁচড়ের দাগ কেউ। তো আমার আম্মু আবার বুঝতো যে আমাদের যেখানে ঘরটা সেখানে ভাইয়া সেখানে আগে একটা কড়ি গাছ ছিল, তার কারণ থেকে ওখানে একটা জিন টাইপের কিছু একটা ছিল, সেখান থেকে এটা নাকি আমাদের ডিস্টার্ব করা শুরু করছে। তখন আব্বু আবার হুজুর টাইপের ছিল, তো হুজুর টাইপের, তো উনি কী করলো চারটা ঘরকে বন্ধ করে রাখছে। দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে একটু জোরে বলবেন সবাই শুনতে পারে। আমার স্টুডেন্ট হচ্ছে 2009 সালে নির্বাচনের পরে। আমার আব্বা আম্মা আমি আমার ছোট বোন, আমার আব্বা আমার মা আমি আমার ছোট বোন একটা বাসায় ভালো থাকি। আচ্ছা, তো বেশ কিছুদিন যাওয়ার পরে এলাকাটার নাম বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার উত্তরা ফায়দাবাদ এলাকা, আজমেরি গার্মেন্টস। আচ্ছা, সবাই হ্যাঁ। তো সেখানে আমার সুলতান দাদা আমার বাড়িলাম নাম আর কি, ও বাসা ভাড়া থেকে 3-4 বাসা ছিল অনেক আগে। তো হঠাৎ করে দেখি আমার আম্মা অসুস্থ হয়ে গেল। অসুস্থ স্বাভাবিক মনে করছে জ্বর আইছে, যে কিছুক্ষণ ওষুধ পানি খাওয়াইলে ডাক্তার দিলে ঠিক হয়ে অনেক ডাক্তার দেখে, ডাক্তারকে ওষুধ খাওয়া ছাড়ে না। প্রায় 15-20 দিন হয়ে গেছে ওষুধ খায় না। তারপরে দেখি আমার আম্মা অন্যরকম একটা ব্রেক করে, মানে ভাত খায় না, কারোর সঙ্গে আচার ব্যবহার অন্যরকম। পরে আমরা ভাবলাম যে এটা একটা প্রাণায়াম ঘটনা, এটা ডাক্তার দিয়া হবে, এটা আমরা কবরেজে দেখাতে দিই। তো আমাদের পাশে একটা মসজিদ ছিল, এই ইমাম সাহেবকে আমরা ডাক দিলাম যে ইমাম সাহেব দেখেন তো আমার প্রায় 10 দিন ধরে কোনো ভাত খায় না, 10 দিন ধরে কোনো ভাতেই খায় না, সে কোনো কিচ্ছুই খায় না, শুধু মাটি আপনার একটু করে হাত দিয়ে করে এই মাটিটুকুই খায়, মাটিটা মুখে নিয়ে আবার ফেলায় দেয়, মাটিটুকু মুখে নিয়ে আর ফেলায় দেয়, কিন্তু তার শরীরে অনেক শক্তি, প্রচণ্ড শক্তি। এরকম করে প্রায় কবরেজ দেখায়। আমার ইমাম সাহেব বললো, একদিন বসলো যে এটা লাগবো,
মেনলি গাছের একটা ডাল লাগবো আর কিছু জিনিস লাগবে। আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাসার সামনে জায়গা আছে ওখানে বসার পরে আমার আম্মাকে বলেছে যাহা করে চাহা করে করতেছে, কিন্তু আমার মায় কোনোভাবে নকল করছে, মানে ওই যে জিনিসটা ধরছে মাকে তার নকল করছে। তো করতে এরকম করতে করতে আমার মাকে মানে প্রচণ্ড মার, মানে মেহেন্দির ডাল দিয়ে এত বাইরে যেতেছে যে আমার মার শরীর মনে করেন চাকা চাকা যেমন দাগ পড়ে গেছে, লাল টকটকে গেছে। তারপরে আমি তো খুব কষ্ট লাগতেছে আমার, যে আমার মার এমনি মারতেছে, খুব খারাপ লাগতেছে। তা আমি হুজুরকে বললাম, হুজুর মারা ছাড়া অন্য কিছু করা যায় না। কয় না, এই সহজে যাইব না, মারতেই। এরপরে হুজুরে বলতেছে তুই যাবি কি না, তুই কে, কোথা থেকে এসেছিস? তোর মতো হুজুর আমার কিছুই করতে পারবো না, তুই সরে যা আমার সামনে থেকে। তা হুজুরে আরও তার সে শক্তি পাওয়ার আছে, সে পাওয়ার আরও দেখাইতেছে যে তুই যাবি, আমি তোকে এখান থেকে দূর করবোই। পুরোটা শয়তানটা বলতেছে যে যেটাই বলে কি জিন, খারাপ একটা জিনের মধ্যে কিন্তু অনেক থাকে, ভালো থাকে এবং খারাপও থাকে। সে বলতেছে আমি যাবো না। এক পর্যায়ে এরকম করতে 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 হুজুরের গালে, হুজুরের মুখে আমার মা থুতু মেরে গেছে, একবার তার মুখ ধরে গেছে থুতু। এই থুতুর গন্ধই হুজুর বমি করে আলাইছে, যে এত থুতু এত গন্ধ। তারপরে হুজুরে বলে যে আমার দ্বারা এটা করবো না, আপনারা অন্য চেষ্টা করেন। এরকম আমাদের পাশে আশেপাশে যত করেছি, আমরা টঙ্গী নিদোষ পাড়া ওখানে গেছি, এরপরে মিলগেট এখানে গেছি, আরও আশেপাশে যত কবরে ছিল সব দেখাইছি, কোনো চেষ্টাই হচ্ছে, কোনো ফলাফল হচ্ছে না। এর মধ্যে একদিন হঠাৎ করে আমার প্রায় মাগরিবের পরে আমার আব্বা, আমার মা, আমি, আমার ছোটো বোন আসি। তো আমি তো মনে করেন আরেক রুমে থাকি, আরেকজন ছেলে বন্ধু আছে তার সঙ্গে থাকি, আমার বোন ছোটো থাকি। তারপরে আমার আব্বা ডাক দিছে, তোর মায়ের অবস্থা তো ভালো না, প্রায় 20-22 দিন হয়ে গেছে, কোনো ভাত টাত খানা দানা জাহাজে কিছুই খায় না, সারিয়ে দিচ্ছে। আর শরীরের মধ্যে কোনো পোশাক রাখে না, পোশাক রাখে না, আর গেলে গেছে, মানে গেলে করে আমার আব্বারা দেখলে তুই সরে যান থেকে, আমার আব্বারা করে তুই বাইরে যা এখান থেকে, তুই রাস্তা পর করে। আবার গেলাম, যাওয়ার পরে আমার তো কান্দে ভালো যে এদিক ফির আমি ফোন দিয়ে ফির আমার নানাকে জানাইছি যে আমার নানাকে বলছি তুমি ঢাকায় চলে আসো, তোমার মেয়েকে যদি দেখতে চাও তুমি চলে আসো, তোমার মেয়ে মারা গেছে, তুমি আই। আমি একটু বলছি নানাকে আসার জন্য, নানা আসে না, এই জন্য আসার জন্য বলছি তোমার মেয়ে মারা গেছে, তুমি যদি দেখতে চাও তুমি চলে আসো। নানা আসেনি। তারপরে এলাকার লোকজন অনেক সবাই আসতেছে, দেখতেছে যে এই মহিলাটা অনেক স্বাস্থ্যবান, অনেক তাজা ছিল, সেই মহিলাটা হঠাৎ করে এই অবস্থায়। আসার পরে আমি বললাম বাবা এটা দেখো না, আর চেষ্টা এই কথা বলতে বলার পরেই দেখি ঘরের ভেতর এমন একটা ঠান্ডা বাতাস ঢুকছে, গা মনে হয় কাঁপে উঠছে। এরকম এলাকায় ঠান্ডা লাগলে এত গরমের দিন এত ঠান্ডা লাগবে, বিষয়টা তো ভালো না। পরে আমার আব্বাই আমার মারে ধরছে, তারা ধাক্কা মারছে, আমার আব্বারে ঠাস করে গেলাম, তুই গাড়ি আমি চিনি সরেন থেকে। আমারও চেনে না, আমার বোনেরও চেনে। সবসময় বলে আমার আব্বার তোর বড় ছেলে, মানে আমি বড় ছেলে, তোর বড় ছেলেকে দিই তাই আমি চলে, তোর বড় ছেলেকে দিয়ে আমি চলে ভাগে শুধু বলতেছে। মাই যখন একটু হুঁশ থাকে তখন বলে তোকে আমি দেবো কেন দেবো, আর সে আমার পরিচয় দোকান, তোকে আমি কেন দেবো, এত কষ্ট করে বড় করছি তোকে দেওয়ার জন্য। তারপরে মার সঙ্গে আবার এবং কি বিভিন্ন ধরনের জিনিস খায়, এটা খাই এটা আমরা খাই না, অনেক পচা, তার ভিতর থেকে অনেক গন্ধ হয়, পচা একটা দুর্গন্ধ হয়, কিন্তু তার শরীরে অনেক শক্তি। এই কারণে আমি ভাবলাম প্রায় 20-22 দিন হয়ে গেছে আমার মা আমার কিচ্ছু হচ্ছে না, এত শক্তি সে পায় কোথা থেকে। তো একদিন আমার আম্মার আমি বললাম এর মধ্যে আমাদের অনেক টাকা পয়সা গেছে, অনেক কবরে দেখেছি, এটা করছি মানে এমন কাজ দিচ্ছে কবরেজেরা যে এই কাজ করতে হবে। আমার আব্বা তাই দেখেছে লাস্টে পুকুরের মধ্যে করে আলাইছে, মানে আমার মাকে বাঁচানো তো কাজ করতে।